বাসায় বসে খুব সহজে ইংরেজি শিখতে চান, ছোট ছোট বাচ্চারাও শিখতে পারবে, আপনিও শিখতে পারবেন নিঃসন্দেহে ইনশাল্লাহ, যদি কিনা ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন। ইয়েস, আমার হাতে রয়েছে আমাদের স্পোকেন, এটা আমার সাথে থাকে, আপনাদেরকে দেখানোর জন্য আমাকে রাখতে হয়, কারণ এই মেসেজটা দিলে অনেকে এটা সংগ্রহ করে তারা কিন্তু সহজে ইংরেজি শিখতে পারছে এবং অনেকে পেরেছে, অনেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আমি তো সহযোগিতার জন্য আছি। এটা টিএমটি স্পোকেন ইংলিশের আমাদের দ্য মেন্টরস টিউটোরিয়ালের বই, এবং এই বইটি সংগ্রহ করার পর বইটির ভিডিও ক্লাস, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি লেসন আপনি সিরিয়ালি প্র্যাকটিস করবেন। এই স্ক্রিনে ভিডিও ক্লাসের উপরের দিকে দেখবেন যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ফোন করবেন বাংলাদেশ থেকে যারা আছেন, আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে, সেটা হচ্ছে বিশেষ করে প্রবাসী বন্ধুরা বা বিদেশ থেকে যারা নক করতে চান তারা নক করবেন ইমো হোয়াটসঅ্যাপে, তাদের জন্য সহজ হবে। বই অর্ডার করবেন, বই সুন্দরবন কুরিয়ারে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা পাঠাই। আসেন ক্লাস শুরু করি, ক্লাসের কথা বলি এবার, মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা। আমি আপনাকে বললাম যে তুমি কি বাইরে যাবে, আচ্ছা বাইরে ইংরেজি কি? বাইরে ইংরেজি হচ্ছে আউট, যাওয়া ইংরেজি গো। তুমি কি বাইরে যাবে, এই বাক্যটি ইংরেজি করার সময় আপনাকে প্রথমে ভাবতে হবে যে বাংলা বাক্য যেটা শুনলাম তুমি কি বাইরে যাবে, এই যাবে দ্বারা অর্থাৎ ক্রিয়া দ্বারা এটা কোন টেন্সকে ইন্ডিকেট করছে? যাবে, ববে বেন ক্রিয়া শেষে থাকলে সহজে আমরা অনেকেই বুঝি যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ওকে ফিউচার টেন্স এক কথায়। হ্যাঁ, তো তুমি কি বাইরে যাবে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো উইল ইউ গো আউট। এখন উইল ইউ গো আউট উইল দিয়ে কেন শুরু হলো? প্রত্যেকটা বাংলা বাক্য শোনার পরে আপনাকে একটু চিন্তা করতে হবে, চিন্তা করে বের করতে হবে যে এটা কোন টেন্সে পড়লো। তুমি কি বাইরে যাবে, ববেবেন যাবে, ক্রিয়া শেষে ববেবেন এরকম থাকলে সহজে ধরে নেবেন সেটা হচ্ছে ফিউচার টেন্স। কারণ আমাদের ভিডিও দেখে যারা দুর্বল তারা সহজে কিছু শিখতে পারবেন, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা অ্যাডভান্স কিছু শেখার চেষ্টা করেন, আর যারা দুর্বল আছেন তারা আমাদের ভিডিওগুলো দেখুন, সহজে কিছু শিখুন। তাহলে তুমি কি বাইরে যাবে, উইল ইউ গো আউট। আবার বলেন, তুমি কি বাইরে যাবে, উইল ইউ গো আউট। যখন আমি বললাম যে তুমি কি বাইরে যাবে, উইল ইউ গো আউট, তখন হয়তো তুমি উত্তর দিচ্ছ আমাকে যে না আমি বাইরে যাব না। এই যে না আমি বাইরে যাব না, এটাকে তুমি কি বলবে? এটাকে তুমি বলবে যে না, তাহলে নো, নো আই উইল, ওই যে ফিউচার টেন্স তাই উইল, নো আই উইল নট গো আউট, বাট এটাকে তুমি কিন্তু এভাবে বলতে পারো, নো আই ওন্ট গো আউট। কি বললাম? নো আই ওন্ট গো আউট। এখন এই যে বললাম নো আই ওন্ট, ডাব্লিউ ও ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি, ও উপরের দিকে যে কমা দিতে, হ্যাঁ অ্যাপোস্ট্রফি টি, ওন্ট। এই যে নো আই ওন্ট গো আউট, এই ওন্ট বললে কি হবে? এটাকে একটু কন্ট্রাকশন বলি আমরা, যেমন ইজ নট কে ইজেন্ট, আর নট কে আর্নট বলা হচ্ছে, হ্যাভ নট কে হ্যাভেন্ট, হ্যাজ নট কে হ্যাজেন্ট, ঠিক এরকম উইল নট কে আমরা শর্ট ফর্ম কন্ট্রাকশন করে বলবো ওন্ট, ওন্ট। এইভাবে বলতে কিন্তু আমরা অনেকে অভ্যস্ত নই, তবে যদি তুমি এভাবে চেষ্টা চালিয়ে যাও আমার মনে হয় যে তুমি অভ্যস্ত হয়ে যাবে। তো আমাদের এরকম অনেক সম্মানিত ভিউয়ার লার্নার্স আছেন যারা ভালো ইংরেজি জানেন, তারা অনেকেই কিন্তু আপনারা এরকম ওন্ট বা শর্ট ফর্ম ইউজ করেন, আই নো। সো এটা কি হয় যে এই শর্ট ফর্ম ইউজ করে যখন আপনি স্পিকিং করবেন, আপনার স্পিকিং এর কিন্তু গতি, আই মিন ফ্লুয়েন্সিটা একটু হলেও বাড়ছে বা ভালো শোনাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যদি ফ্লুয়েন্সি দ্বারা যে গতিকেই বুঝে ব্যাপারটা তা নয়, অনায়াসে কথা বলতে পারার ক্ষমতা হচ্ছে ফ্লুয়েন্সি। তো যাই হোক, আপনার গতিটা একটু বাড়বে বা ফ্লুয়েন্সিটা একটু আসবে, এবং পাশাপাশি কি হবে, এটা শুনতেও বেশ সুন্দর লাগবে। সো ওন্ট বলবেন, যেমন ডু নট কে আপনি ডু নট না বলে বলেন ডোন্ট, ডোন্ট। অভ্যস্ত আস্তে আস্তে হতে হবে, মানে অভ্যাসটাকে তৈরি করতে হবে। সো আপনি বললেন যে না আমি বাইরে যাব না, আই ওন্ট গো আউট, আই ওন্ট গো আউট, তাহলে না শুরুতে বললেন নো, নো আই ওন্ট গো আউট। আবার আপনি যদি পুরো বাক্যটা না বলে এরকম বলে ছেড়ে দিতেন যে আমি বললাম যে তুমি কি বাইরে যাবে, উইল ইউ গো আউট, তখন উত্তরে হয়তো আপনি বলছেন যে না আমি বাইরে যাব না, এরকম কিছু বোঝাতে ইংরেজিতে বললেন নো আই ওয়ান্ট, শুধু আই ওয়ান্ট বলে ছেড়ে দিয়েছেন আর বাকিটুকু বলেননি, দ্যাটস এনাফ। ওটাতেও হয় নো আই ওয়ান্ট, এটাতেও হয়। আবার শুধু নো বলে ছেড়ে দিলে হয় না, হ্যাঁ সেটাও হয় যে নো। তো যাই হোক, এইভাবে আপনি বলবেন, সমস্যা নেই। এবার পরবর্তী বাক্য নিয়ে কথা বলি। এবার আপনি বললেন যে আমার বাইরে যাবার দরকার ছিল। এখন আপনার বাইরে যাবার দরকার ছিল, আচ্ছা ছিল, এই যে শব্দটি ছিল দ্বারা এখানে কি বোঝাচ্ছে? এখানে কিন্তু বোঝাচ্ছে যে ছিল মানে অতীতের একটা ব্যাপার, এরকম মনে হচ্ছে কিনা? হ্যাঁ মনে হচ্ছে যে ছিল, আমার বাইরে যাবার দরকার ছিল, এখন কি নাই? হ্যাঁ আসলে বাইরে এখনই যাওয়ার প্রয়োজন, কিন্তু কথাটাকে আপনি ওইভাবে বলেছেন যে আমার বাইরে যাবার দরকার ছিল, তার মানে আপনার বাইরে যাবার দরকার, এখন দরকার, সেই সেন্সে আপনি কথাটা বলেছেন। তো এটাকে পাস্টে না ধরে, আবার যদি পাস্টে ধরেনও তাহলে কিন্তু আপনাকে কি বলতে হবে? যে আমার বাইরে যাবার দরকার ছিল, আপনি বললেন যে আই নিডেড, নিড হচ্ছে আমার দরকার বা প্রয়োজন, আর যখন দরকার ছিল বা প্রয়োজন ছিল তখন আই নিডেড টু গো আউট, আই নিডেড টু গো আউট। সাবটাইটেল কিন্তু ফলো করবেন, স্ক্রিনে দেখবেন যে কি লেখা হচ্ছে, কি বলা হচ্ছে, সেটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো আপনি বললেন যে ইয়েস, ইয়েস দরকার নেই, এমনি বলেন যে আই নিডেড টু গো আউট, আই নিডেড টু গো আউট। বাট আপনি সিম্পলি যখন বোঝাচ্ছেন যে আমার বাইরে যাবার যে দরকার ছিল, মানে কি আমার এখন বাইরে যাবার দরকার, তাহলে আপনি সিম্পলি বলবেন আই নিড টু গো আউট, আই নিড টু গো আউট। নিডেড ইডি যোগ করার দরকার নাই, নিডের সাথে ইডি যোগ করার দরকার নাই, আপনি বলবেন
আই নিড টু গো আউট, আই নিড টু গো আউট মানে আমার বাইরে যাবার দরকার। সেন্স বুঝতে হবে, ঠিক আছে, তাহলেই কাজ হবে। এইবার মনে করেন আমি প্রশ্ন করেছি, তুমি বাইরে যাবে না কেন, বা তুমি কেন বাইরে যাবে না, তখন আমি হয়তো বললাম যে হোয়াই ওন্ট ইউ গো আউট, হোয়াই ওন্ট ইউ গো আউট, তুমি কেন বাইরে যাবে না, হোয়াই ওন্ট ইউ গো আউট, তুমি কেন বাইরে যাবে না। এনি প্রবলেম, কোনো সমস্যা, এনিথিং রং, কোনো সমস্যা বা কোনো অসুবিধা, ইত্যাদি ইত্যাদি। তো তখন হয়তো আপনি বলছেন যে আবহাওয়াটা ভালো না, মানে আবহাওয়াটা ভালো না এই জন্য আপনি যাবেন না, হয় আবহাওয়াটা দেখাচ্ছে মেঘলা আকাশ, বৃষ্টি আসতে পারে, অথবা প্রচন্ড গরম বাইরে, এখন তো সামার সিজন, গরম শুরুতে বলেছিলাম, তাই আপনি বাইরে যাবেন না কোনো না কোনো কারণে, বা অন্য কোনো সমস্যার কারণে আপনি বলছেন যে আমি বাইরে যাব না। কিন্তু এখানে এক্স্যাক্টলি যখন প্রশ্ন করেছি তখন আপনি বলেছেন যে আবহাওয়াটা ভালো না। এই আবহাওয়াটা ভালো না এর ইংরেজি, আবহাওয়া ইংরেজি ওয়েদার, ওয়েদার, তাহলে আপনি বলবেন দ্য ওয়েদার ইজ নট গুড, দ্য ওয়েদার ইজ নট গুড, দ্য ওয়েদার ইজ নট গুড। এবার এই যে ইজ নট, দ্য ওয়েদার ইজ ইন গুড, দ্য ওয়েদার ইজ ইন গুড, এভাবেও কন্ট্রাকশন করে বলতে পারেন, ইজ নট কে ইজেন্ট। তো আপনি হয়তো সিম্পলি বললেন যে দ্য ওয়েদার ইজ নট গুড, আবহাওয়াটা ভালো না। আরো বলতেছেন যে আবহাওয়াটা ভালো না, এরপরে মানে হয়তো আপনি বলেছেন যে আবহাওয়াটা খারাপ, আবহাওয়াটা খারাপ। এখন এই যে ভালো ইংরেজি ছিল গুড, আর ভালো না যেটা নট গুড বলা হয়েছিল, তাই না? আচ্ছা যাক, তাহলে ভালো ইংরেজি গুড। এখন আবহাওয়াটা খারাপ, এটাকে কি বলবেন? খারাপ ইংরেজি বা মন্দ ইংরেজি আপনি হয়তো বলবেন ব্যাড। তো সিম্পলি আপনি হয়তো বলছেন যে আবহাওয়াটা খারাপ, দ্য ওয়েদার ইজ ব্যাড, দ্য ওয়েদার ইজ ব্যাড। এই জায়গায় ব্যাড শব্দটি ইউজ না করে, ব্যবহার না করে অন্য কোনো একটা শব্দ ইউজ করেন যেটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হয় বা শুনতে ভালো লাগে আবহাওয়ার ক্ষেত্রে বিশেষ করে। তাহলে খারাপ অর্থে আর কি ইউজ করতে পারেন এখানে? আপনি বলতে পারেন যে দ্য ওয়েদার ইজ রাফ, দ্য ওয়েদার ইজ রাফ, আজকের আবহাওয়াটা খারাপ। আপনি বলে দ্য ওয়েদার ইজ রাফ টুডে, দ্য ওয়েদার ইজ রাফ টুডে। আর ও ইউজিএইচ, আর ও ইউজিএইচ, রাফ মানে কি? খারাপ, মন্দ, ঠিক আছে, আবার ওই কন্ডিশনের ক্ষেত্রে, ঠিক আছে। বাট এমনি সিম্পলি কোনো ব্যক্তি খারাপ, ব্যক্তি ভালো, মানুষ খারাপ, সেটা গুড ব্যাড মানে গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ বা মন্দ, এই অর্থে ইউজ করতে পারেন। তো আবহাওয়ার ক্ষেত্রে এখানে ব্যাড শব্দটি মন্দ অর্থে ইউজ করা যাবে না তা কিন্তু বলি নাই, করলে করতে পারেন, তবে আর রাফ বললে আরো বেশি ভালো হবে। তাহলে কি বলবেন? যে আবহাওয়াটা খারাপ, দ্য ওয়েদার ইজ রাফ, আবহাওয়াটা খারাপ, দ্য ওয়েদার ইজ রাফ। ব্যাড বললেও কোনো সমস্যা নাই। আবার বলছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর আগেও কোন এক ভিডিওতে আমি এরকম সম্ভবত এরকম বাক্য শিখিয়েছি, যারা দেখেছে তারা হয়তো জানে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বলুন তো মনে আছে কিনা? কি কি বলেছিলাম? গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটাকে আপনার বলবেন যে ইট ইজ ড্রিজলিং। এই যে ড্রিজলিং, DRIZZLING, আপনার স্ক্রিনে দেখবেন, সাবটাইটেল দেখবেন, তাহলে বানান সম্পর্কে আমাকে বলতে হবে না, নোট করবেন এখান থেকে এবং এইগুলো আয়ত্ত করবেন, বলাবলি করবেন, তাহলে ভালো কিছু শিখবেন। ইট ইজ ড্রিজলিং বললেন, তা ইট ইজটাকে আপনি কিন্তু এই যে সাবজেক্ট ভার্ব, লিঙ্কিং ভার্ব, এখানে আপনি কানেক্ট করবেন, এটাকে বলবেন যে শর্ট ফর্ম করে ফেলেন, যে কানেক্ট করে ইটস 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 ড্রিজলিং, মানে কি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইটস ড্রিজলিং। এবার হয়তো ভাবছেন, আবার বলছেন মনে মনে আল্লাহ জানে কখন থামবে, মানে কি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তাই কখন থামবে। হ্যাঁ, আপনি কি বললেন যে আল্লাহই জানে কখন থামবে, মানে আল্লাহই জানে কখন থামবে, কি বলবেন? গড নোজ, গড বলবেন না, আল্লাহ অর্থে গড নয়। আসলে গডের যেটা যে ম্যাসকুলিন বা ফেমিনাইন যেমন রয়েছে, যে গডেস, গডেস, তাই না, দেব দেবী, আসলে আল্লাহ হি ইজ অনলি ওয়ান, উই নো দ্যাট, ওকে, এন্ড উই বিলিভ দ্যাট ফ্রম আওয়ার হার্ট অ্যাজ উই আর মুসলিম। সো যাই হোক, অন্যদিকে আমরা না যাই, সিম্পলি বুঝাই, তো আল্লাহ আল্লাহই বলবেন। তাহলে আল্লাহ নোজ, আল্লাহ জানে, আল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার, কারণ কি আল্লাহ ইজ ওয়ান। তাহলে এই যে কুল হুয়াল্লাহু আহাদ মানে কি আল্লাহ এক। আবার ধর্মকর্মের মধ্যে চলে গেলাম, তাই তো, মানে বোঝাচ্ছি, শেখাচ্ছি, তো শেখার আছে। আমার হিন্দু বন্ধুরা বা খ্রিস্টান বন্ধুরা অন্য কিছু মনে করেন না, ঠিক আছে, এটা তো বোঝেন তো, সবকিছু শেখার জন্য। তাহলে আমি বললাম যে কুল হুয়াল্লাহু আহাদ মানে কি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারোর মুখাপেক্ষী নন, তার কারোর প্রয়োজন নাই। যাই হোক, তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে বললাম যে আল্লাহ এক, তাহলে আল্লাহ ইজ ওয়ান, এই কারণে আল্লাহ ইজ ওয়ান মানে কি থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার কিন্তু, ঠিক আছে, এক, একক, অংশীদারহীন, যার কোনো অংশীদার নেই, যার কোনো শরিক নাই। এনিওয়ে, তো আমরা বললাম যে আল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। তাহলে নো হচ্ছে জানা, আল্লাহই জানে, নোর সাথে এস যোগ করবেন, নোজ, আল্লাহ নোজ, আল্লাহ নোজ কখন থামবে। এটা কিন্তু প্রশ্ন করেননি, নিজে নিজে বলেছেন আল্লাহ জানে কখন থামবে, কি থামবে? বৃষ্টি। তাহলে গড নোজ এরকম বলবেন না, বলবেন আল্লাহ নোজ। তবে গড নোজ বললে বাক্যটা হয়তো গ্রান্টেড হয়, সমস্যা নেই, তবে সেন্সের দিকটা আল্লাহ বলবেন, কিন্তু আমি বারবার বোঝালাম। তাহলে আল্লাহ নোজ when it will stop, কি বললাম? when it will stop। এই বাক্যটা কিন্তু আরেকটু, আমি কিন্তু একটু ব্যাখ্যা দিচ্ছি, বেশি বেশি কথা বলে ভেঙে চুরে, একদম সে চুরে ভেঙে গুঁড়ো করে বোঝানোর চেষ্টা করছে, তাই তো? বিরক্ত হবেন না, অনেকে বিরক্ত হয়, স্যার বাক্যটা বলে দিয়ে চলে গেলেই হয়। নো নো নো, এরা হচ্ছে বেশি পণ্ডিত, মানে আমার চেয়ে 1 ইঞ্চি বেশি বোঝে, বাক্য বলে দিয়ে চলে গেলে হয় না। আরে ভাই, ওরকম মুখস্থ মুখস্থ করে
ইংরেজি বলা যায় না। একটা জিনিস শিখবেন, একটা বাক্য শিখবেন, সেই বাক্যটা কিভাবে হলো, তার মধ্যে আরো কি কি আছে, একটু শিখলে দোষ কি? আর খুব বেশি কঠিন করে তো আমি শেখাই না, সহজ করে শেখাই। মনোযোগ দিয়ে শোনেন, যদি ধৈর্য থাকে তাহলে আপনি সফল হবেন। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, আল কোরআন। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। আল্লাহ নোজ, আল্লাহ জানে কখন থামবে। এই কখন থামবে আপনি প্রশ্ন করেননি, নিজে নিজে এমনি সিম্পলি বলেছেন। ডিসক্রিপটিভ ধরেন, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্স না ধরে। তাহলে কখন থামবে এটাকে আমি বলেছি when it will stop। কিন্তু আপনি যদি এরকম করতেন when will it stop, তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যেত কখন থামবে, when will it stop। উইল থেকে আগে নিয়ে আসবেন না, ইটের পরে। ইট হচ্ছে সাবজেক্ট, বৃষ্টি অর্থে ইট ব্যবহার করা যায় বৃষ্টির পরিবর্তে, যেহেতু এটা বৃষ্টি তো বস্তু, হ্যাঁ, ওয়াটার। তো এর পরিবর্তে আমরা ইটের পরে আমরা কি করছি, উইল নিয়ে যাচ্ছি। তাহলে আল্লাহই জানে কখন এটা থামবে। আল্লাহ নোজ when it will stop। আল্লাহ নোজ when it will stop। তার মানে আল্লাহ নোজ এবং it will stop এই দুটো ক্লজকে when কিন্তু কি করেছে, কানেক্টেড করেছে। ঠিক আছে, ব্যাপারটা বোধহয় বুঝতে পেরেছেন। তো যাই হোক, খেয়াল রাখবেন, হ্যাঁ। আচ্ছা, তো আপনি বললেন যে আল্লাহ নোজ when it will stop, আল্লাহ জানে কখন থামবে। আমাকে বাইরে যেতেই হবে। এখন আপনি হয়তো তাকে বললেন যে তুমি কি বাইরে যাবে, বললো যে না আমি বাইরে যাব না, আবহাওয়াটা ভালো না, আবহাওয়াটা খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আল্লাহ জানে কখন থামবে, নানান কথা বলছে। তখন আপনি আবার বলছেন না আমাকে যেতেই হবে, মানে আপনার এমন কাজ যে আপনার না গেলে চলবে না, বৃষ্টি হলেও যেতে হবে বাইরে। তো আপনি বললেন যে আমাকে যেতেই হবে। এখন আমাকে যেতেই হবে, যেতের সাথে রস্যই ব্যবহার করছি, দেখেন বাংলা বাক্যতে দেখেন, আমাকে যেতেই হবে। এখানে মানে কি, অবশ্যম্ভাবী মানে আপনাকে যেতেই হবে, যেটা আপনাকে করতে হবে, কম্পালসরি হয়ে গেছে। আর কম্পালসরি মানে বাধ্যবাধকতা প্রকাশ পেয়েছে, এটা মাস্ট ইউজ করতে পারেন, আই মাস্ট গো। আবার বাধ্যবাধকতা ভাবে এরকম, বা মানে আপনি কোথাও যেতে বাধ্য, কোনো কাজ করতে বাধ্য, এমন ভাবে বোঝাতে আপনি কিন্তু এখানে হ্যাভ টু বা হ্যাজ টু পারসন অনুযায়ী ইউজ করতে পারেন। তো আপনি যদি বলতেন আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, হতো আই মাস্ট গো, আমাকে যেতেই হবে, সেটা হয়। তাহলে দেখেন, একটা বাক্য শিখলেন, আবার গ্রামারের ব্যবহারটাও শিখে যাচ্ছেন, সহজ ব্যাপার। সো ডিয়ার লার্নার্স, অনেক বকবক করেছি আজকে, আপাতত আর বকবক করছি না, ঠিক আছে। আসরের আজান অলরেডি হয়ে গেছে, আমাকে আসরের নামাজ পড়তে হবে। সো যাই হোক, সবাইকে নামাজে দাওয়াত দিচ্ছি, প্লিজ এভরিবডি try to pray 5 times daily. It's not a difficult task. If you think it easy, it will be so easy for you. যদি মনে করেন সহজ, আসলে সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজ কালাম করার। অন্যান্য ধর্মের শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন, তারা তাদের ধর্মকর্ম অনুযায়ী কাজ করেন, দায়িত্ব পালন করেন ঠিকঠাক মতো। সৃষ্টিকর্তাকে মনে রাখেন সব সময়, নিশ্চয়ই তিনি আমাদের সঙ্গেই আছেন। তো যাই হোক, সবার শুভকামনা করছি। আর আজকের মতো আপাতত বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবার ওই যে কপিটি দেখাই দিলাম, ঠিক আছে, মনে রাখবেন সবাই। খুব সহজে ইংরেজি শিখতে চাইলে এই একটি বইয়ের, আমি মনে করছি আপনার জন্য, যদি আপনি দুর্বল হয়ে থাকেন তাহলে এর বিকল্প নাই। আপনি আপাতত এটা সংগ্রহ করেন এবং অত্যন্ত সহজে দেখবেন যে এই বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলি আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দর করে সাজানো আছে। আপনি যদি সিরিয়ালি দেখেন, সিরিয়ালি যদি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে বাসা বসে কোর্স কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। ছোট বাচ্চারাও শিখতে পারে, শিখছে, অনেকে শিখছে। আপনার বাসায় ছোট বাচ্চা থাকলে, যদি 4-5 পড়ুয়া এরকম, তার নিচে 2-3 দরকার নাই, ওই 3-4 মোটামুটি বোঝে এরকম, তাহলে আপনার বাচ্চাকে এটা আপনি রেফার করেন, পারবে ইনশাল্লাহ। আর ভিডিও ক্লাস দেখে শিখবে, কারণ আমি তো ক্লাস নিয়ে দিয়েছি, মনে হবে যেন আপনি আমার সাথে ক্লাস করছেন আমার সামনে। হ্যাঁ, কত সুন্দর। আমাদের ফেসবুক পেজ রয়েছে, দ্য মেন্টরস টিউটোরিয়াল। আমাদের চ্যানেলের নাম যা, ফেসবুক পেজের নামও তাই, একই নাম, দ্য মেন্টরস টিউটোরিয়াল। আপনার ফেসবুক পেজটি ভিজিট করবেন, সেখানে অসংখ্য ভিডিও ক্লাস দেওয়া আছে। কাইন্ডলি আমাদের ফেসবুক পেজের ভিডিও ক্লাসগুলি একটু বেশি বেশি শেয়ার করুন। আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আমাদের ফেসবুক পেজটা ভিজিট করুন, লাইক দিন, অ্যাক্টিভ থাকুন, এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন, ছড়িয়ে দিন, সহযোগিতা করুন। ওকে। আর আমাদের ফেসবুক গ্রুপ যেটা রয়েছে, সেটার নাম টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব। টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আপনি ভিজিট করবেন, সেখানে জয়েন করুন। আপনার মতো অসংখ্য শিক্ষার্থী পাবেন, যাদের সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন ইংরেজিটা ইনশাল্লাহ। খুব সহজে ইংলিশ শিখতে পারবেন। আর হ্যাঁ, এই যে এত বকবক করলাম, তো যদি মোটামুটি মনে করেন যে না, কিছু কিছু শিখতে পেরেছি এতক্ষণ এই জিনিসটা দেখে, ভিডিও ক্লাসটা দেখে, তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। লাইক দিবেন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর প্রতিদিন দ্য মেন্টরস টিউটোরিয়াল ভিডিও দেখুন, ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন। মে আল্লাহ গ্রান্ট ইউ অল। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। দোয়া করছি সবার জন্য, আমার জন্য দোয়া রাখবেন, আর মেন্টরস টিউটোরিয়ালের সঙ্গেই থাকবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ভিডিও ক্লাসে। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।